নমস্কার। আমি প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে, ছোটোদেরকে আমার আমার অত্যাধিক ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার এই ভিডিওটা শুরু করছি। যারা স্টুডেন্টস আছো, যারা অ্যাকাউন্টসের কনসেপচুয়াল কনসেপ্ট গ্রোয়িংয়ের জন্য যারা খুবই ইন্টারেস্টেড, যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশুনো করছো এই মুহূর্তে, বা যারা চাকরি করছো, প্রফেশনাল ফিল্ডে আছো, যাদের কনসেপচুয়াল প্রবলেম হচ্ছে বা কিছু ট্যাক্সেশনের প্রবলেম হচ্ছে, সেই সমস্ত মানুষের জন্য এই ভিডিওগুলো করা আমার, এই চ্যানেলটা আমার ঠিক তাদের জন্য, তাদেরকে হেল্প করার জন্য। যাই হোক, বেসিক্স অফ অ্যাকাউন্টস অয়ন মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ট্যাক্সেশনের ক্লাসটা কন্টিনিউ করছি। আমি আগের যে ক্লাসটা আমি শুরু করেছিলাম সেটা হচ্ছে স্যালারি নিয়ে বলেছিলাম। ইনকামের যে 5টা হেড থাকে, তার মধ্যে একটা ফার্স্ট হেড হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, তো স্যালারি কনসেপ্টটা ইনকাম ট্যাক্সের টার্মিনোলজিতে স্যালারির কনসেপ্টটা কী, সেই বিষয়টা নিয়ে আমি শুরু করেছিলাম। স্যালারি কাকে বলে বা ওয়েজেস কাকে বলে। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রফিট ইন লিউ অফ স্যালারি। আগের দিন আমি স্যালারি কনসেপ্টটা বলেছি। যাদের এই ক্লাসটা যারা স্যালারির ব্যাপারে আলোচনাটা শোনোনি, তারা আমার এই ভিডিওটা বা আমার এই আগের ক্লাসটা তোমরা একটুখানি প্লিজ শুনে নিও, তোমাদের ভালো লাগবে এবং তোমরা পারলে ওখান থেকে নোট ডাউনও করতে পারো। একদম সিম্পলভাবে আমি আমার বক্তব্য রেখেছি আমার নোটস দিয়ে। আজকের বক্তব্য হচ্ছে ঠিক পরের স্টেপটা। সেটা তোমার হচ্ছে আজকে যেটা করবো সেটা হচ্ছে প্রফিট ইন লিউ অফ স্যালারি। তার মানেটা কী? প্রফিট ইন লিউ অফ স্যালারি অ্যাকচুয়াল মিনিংটা কী? প্রফিট ইন লিউ অফ স্যালারি অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে, আমরা স্যালারি ছাড়া যে সমস্ত বেনিফিট বা আদার্স কোনো বেনিফিট, ফাইন্যান্সিয়াল বেনিফিট অর মানিটারি বেনিফিট অর নন মানিটারি বেনিফিট পেয়ে থাকি, সেগুলোকে বলা হয় প্রফিট ইন লিউ অফ স্যালারি। এগুলো কিন্তু ট্যাক্সের আওতায় আসতে পারে, তার কিছু কন্ডিশনস আছে। কোন কোন ইনকাম বা কোন কোন অ্যাডিশন অফ ইনকাম এক্সেপ্ট স্যালারি, সেগুলো ট্যাক্সের আওতায় পড়তে পারে। সেই লিস্টটা আমি তোমাদের পড়ে শোনাবো, যেটা আমি নোটে শর্ট আউট করে লিখেছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্রফিট ইন লিউ অফ স্যালারি। প্রফিট ইন লিউ অফ স্যালারি বলতে যেটা বোঝায়, সেটা আমি যেটা লিখেছি সেটা তোমাদের আমি ইংলিশে বলছি, কারণ এখন বেসিক্যালি বাংলায় তো ইনকাম ট্যাক্সের কোনো কিছু সেটা সম্ভব আলোচনা হয় না। তো আমি সেটা নোটসগুলো আমার ইংলিশেই করা। ঠিক আছে, তো আমি যেটা বলছি সেটা তোমরা ভালো করে শোনো। সেটা হচ্ছে পেমেন্ট রিসিভড বাই অ্যান এমপ্লয়ি ইন অ্যাডিশন, মানে স্যালারি ছাড়া, ইন অ্যাডিশন, স্যালারির পর প্লাস স্যালারি প্লাস, ইন অ্যাডিশন টু দ্য রেগুলার স্যালারি। পেমেন্ট রিসিভড বাই অ্যান এমপ্লয়ি ইন অ্যাডিশন টু দ্য রেগুলার স্যালারি। রেগুলার স্যালারি কথাটা কি লিখলাম? প্রত্যেক মাসে আমরা স্যালারি পাই। স্যালারি ইজ আ কন্টিনিউয়াস প্রসেস অ্যাজ লং অ্যাজ উই আর ইন দ্য এমপ্লয়মেন্ট প্রসেস। উই আর অ্যান এমপ্লয়ি as well as we are an employee. Till that time we will continue to get salary. That is why it is a regular. I just sentenced it as a regular salary. Payment received by an employee in addition to the regular salary. Full stop. It can include both the monetary and other forms of compensation. Other forms of compensation means that other perquisites, you can say, other non-monetary benefits, or perquisites. It can include both the monetary and other forms of compensation. It is definitely taxable under the Income Tax Act as per some rules and regulations of that Income Tax Act. It is definitely taxable under the Income Tax Act in some cases, and must be brought in front of the Income Tax Department while filing the Income Tax returns. যেভাবে আমি লিখেছি, আশা করি তোমাদের এগুলো বুঝতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। ইনফ্যাক্ট একটা ক্লাস 10-এর ছেলে বা মেয়ে যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা স্টার্ট করেছে, তারাও কিন্তু এই কথাটা বুঝতে পারবে। আমি আরেকবার পড়ছি যেটা আমি লিখেছি। প্রফিট ইন লিউ অফ স্যালারি মিনস পেমেন্টস রিসিভড বাই অ্যান এমপ্লয়ি in addition to the regular salary, full stop. It can include both the monetary and non-monetary benefits, such as any kind of perquisites or any kind of compensations, in the form of compensations.
it is definitely taxable. It is definitely taxable under some cases as per income tax law, under some cases as per income tax law, and must be declared while filing the income tax return. ফাইন, আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যেটা আমি একটু আগে তোমাদের বললাম, যে পেমেন্টগুলো ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের জন্য ট্যাক্সেবল হিসেবে ধরা হতে পারে, যে পেমেন্টগুলো রিসিভ করার পর সেই পেমেন্ট রিসিপ্টগুলো, যে পেমেন্ট আমি রিসিভ করছি সেইগুলো ট্যাক্সের আন্ডারে পড়তে পারে কোন কোন পেমেন্টগুলো, সেই লিস্ট অফ পেমেন্টসগুলো আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। দিস পেমেন্টস প্রফিট ইন লিউ অফ স্যালারি ড্যাশ দিয়ে জাস্ট তোমরা লিখো যদি তোমরা নোট ডাউন করো। দিস আর দ্য পেমেন্টস ইনক্লুড these are the payments means those payments which are taxable under Income Tax Act in income from salary section. ঠিক আছে? The payments are number 1 employment termination compensation. কাউকে এমপ্লয়মেন্ট থেকে, কাউকে চাকরি থেকে বরখাস্ত করা, কাউকে চাকরি থেকে টার্মিনেট করা, তার জন্য তাকে একটা কম্পেনসেশন দেওয়া। ঠিক আছে? সেই কম্পেনসেশনটা বা এমপ্লয়মেন্ট টার্মস মডিফিকেশন কম্পেনসেশন, মানে এমপ্লয়মেন্টের যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, তার যে মানিটারি টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, তার সেই ভ্যালুটা আমার বাড়ানো হয়েছে, কমানো না, বাড়ানো হয়েছে। তার জন্য তার যে বেনিফিটগুলো আসলো বা সে যে বেনিফিটটা পেলো, এটাও একটা বেনিফিট যে এমপ্লয়মেন্ট টার্মিনেশন কম্পেনসেশন। এমপ্লয়মেন্ট টার্মিনেট করার পরে তাকে কম্পেনসেশন দেওয়া হলো। ঠিক আছে? সেই কম্পেনসেশনটাও কিন্তু ট্যাক্সের আওতায় আসতে পারে। অর এমপ্লয়মেন্ট টার্মস মডিফিকেশন কম্পেনসেশন, দ্যাট মিনস এমপ্লয়মেন্টের এক্সিস্টিং যে টার্মস অ্যান্ড কন্ডিশনসটা অ্যাপ্লিকেবল আছে সেই এমপ্লয়ির ওপর সেইটাকে মডিফাই করে তার বেনিফিটটা বাড়ানো হলো, তার জন্য সেটার কিন্তু ট্যাক্সেবল হতে পারে। এটা গেল নাম্বার 1। তোমরা নোট ডাউন করো, এটাকে রিমাইন্ড করো, আমি বারবার বলবো না এক কথা। ঠিক আছে? নাম্বার 2 পেমেন্ট ডিউ অর রিসিভড, ভেরি ইম্পর্টেন্ট, পেমেন্ট ডিউ অর রিসিভড from an unrecognized provident fund or an unrecognized superannuation fund. দুটো টার্ম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফর ইনকাম ট্যাক্স পারপাস। দুটো টার্ম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট নোট ইট ডাউন। পেমেন্ট ডিউ আর রিসিভড ফ্রম অ্যান আনরেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড অর অ্যান আনরেকগনাইজড সুপারঅ্যানুয়েশন ফান্ড। এখানে কিন্তু কোশ্চেন আসবে, হোয়াট ইজ আনরেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড হোয়াট ইজ আনরেকগনাইজড সুপারঅ্যানুয়েশন ফান্ড। আনরেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড মানেটা কি? ইফ দ্য কমিশনার অফ ইনকাম ট্যাক্স যে প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউশনটাকে অ্যাপ্রুভ করবে না, ইনকাম ট্যাক্স কমিশনার অফ ইনকাম ট্যাক্স does not approve any fund scheme made by the employer and employee, then it will be considered as unrecognized provident fund. I repeat, if the commissioner of income tax, if the income tax commissioner, you can say, if the income tax commissioner does not approve the fund scheme, provident fund scheme made by the employer and employee, then it can be considered as the unrecognized provident fund. And what is unrecognized superannuation fund? It is a part of unrecognized provident fund. আমাদের পেনশন স্কিমটা যেমন নন গভর্নমেন্ট পেনশন স্কিমটা যেমন আমাদের প্রভিডেন্ট ফান্ড স্কিমের একটা মানে আওতায় থাকে, তেমনি এটা আনরেকগনাইজড প্রভিডেন্ট ফান্ডেরই একটা পার্ট হচ্ছে আনরেকগনাইজড পেনশন ফান্ড। ঠিক আছে? সেম থিং অ্যাপ্লিকেবল টু দ্য এক্সটেন্ট অফ কন্ট্রিবিউশন মেড বাই দ্য, টু দ্য এক্সটেন্ট অফ, আমি এবার যেটা আমি তো মাঝখানে ডেফিনেশনে ঢুকে গেলাম এই দুটো, তাও আমি পুরো লাইনটাকে কন্টিনিউ করছি। পেমেন্ট ডিউ অর রিসিভড ফ্রম অ্যান আনরেকগনাইজড provident fund and or an unrecognized superannuation fund to the extent of contribution made by the made by the employer and interest received on the employer's contribution, interest received on the employer's contribution. তাহলে নাম্বার 1 যেটা বললাম সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট টার্মিনেশন কম্পেনসেশন হতে পারে, বা এমপ্লয়মেন্ট টার্মস মডিফিকেশন কম্পেনসেশন। একটা হলো নাম্বার 1, এগুলো কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় পড়বে। নাম্বার 2 হচ্ছে পেমেন্ট ডিউ আর রিসিভড ফ্রম অ্যান আনরেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড অর অ্যান আনরেকগনাইজড সুপারঅ্যানুয়েশন ফান্ড
to the extent of contribution by the employer and interest thereon from the on the employer contribution. Fine. Number 3, payments from the keyman insurance policy. What is keyman insurance policy? Payments received from the keyman insurance policy. What is keyman insurance policy? Where the proposer pays, whereas the proposer and pay, as well as the payer are as well as the payer are both the employer, or both is employer, where the proposer and payer as well as the premium payer, proposer or payer as well as the premium payer, both are same and both are employers, but the benefit was received by the employee. But when the claim will be when there will be the claim, the benefits from the claim will be received by the employer. That is called keyman insurance policy. বোঝা গেল না আমার মনে হয় বোঝা গেল না, আমি ঠিক বলতে পারলাম। আরেকবার গুছিয়ে বলছি, কিম্যান ইন্স্যুরেন্স পলিসিটা হচ্ছে সেই পলিসি যেটার যে প্রপোজার হবে, প্রপোজার মিনস যে পেয়ার হবে, হ্যাঁ, যে আর যে তোমার পলিসি প্রিমিয়াম পেয়ার হবে, প্রপোজার হবে পেয়ার হবে বা পলিসি প্রিমিয়াম পেয়ার যে হবে সে হবে এমপ্লয়ার। এমপ্লয়েড হয়ে প্রপোজার হবে বা পেয়ার হবে। এমপ্লয়ি যদি বেনিফিট পায় এবং এমপ্লয়ি যদি সেই যখন ক্লেম করবে, কোনো বেনিফিট ক্লেম করবে, সেই ক্লেমটা তো এমপ্লয়ি পাবেই, কিন্তু ক্লেমের যে বেনিফিটটা সেটা এমপ্লয়ার যদি পায় তাহলে তাকে বলা হয় কিম্যান ইন্স্যুরেন্স পলিসি। এবার সেইখান থেকে যদি কোনো পেমেন্ট এমপ্লয়ি পায়, ধরো পেমেন্টস ফ্রম দ্য কিম্যান ইন্স্যুরেন্স পলিসি অ্যান্ড দ্য সাম অ্যালোকেটেড অ্যাজ আ বোনাস অন সাচ পলিসি, সাম অ্যালোকেটেড অ্যাজ দ্য বোনাস অন সাচ পলিসি। ঠিক আছে, এটা যে টার্মস অ্যান্ড যে কোনো ইন্স্যুরেন্স পলিসির টার্মস অ্যান্ড কন্ডিশনস তোমরা পড়লে বুঝতে পারবে। যদি তোমরা পার্সোনাল কোনো ইন্স্যুরেন্স পলিসি করে থাকো তার মধ্যে বিভিন্ন রকম টার্মস অ্যান্ড কন্ডিশনস লেখা থাকে, এগুলো পড়লেই এগুলো বোঝা যায়। এর জন্য এত কিছু জানার দরকার নেই, জাস্ট এটুকু জানলেই হবে। Payments from the keyman insurance policy, it's a special kind of insurance policy which can be paid, which is sponsored or which are paid by the premium paid by the employer, or the benefit is received by the employee, and when the claim will be asked, if claim is there, then the benefit of the claim will be received by the employer. Ultimate money will go to the employee, but the benefits of the claim will be received by the employer. ঠিক আছে, and the sum allocated as a bonus on such policy. ঠিক আছে, and the sum allocated on the bonus as such policy. ঠিক আছে, এবার হচ্ছে any amount received from any person before joining or after cessation of the employment. After cessation of the employment means হচ্ছে cessation of employment কি? Cessation of the employment means হচ্ছে any kind of employment termination which actually মানে ধরো নর্মাল ওয়েতে যদি রিটায়ারমেন্ট হয় বা কোনো রকম কোনো অসুবিধা অসুস্থ হয়ে পড়ে বা ডেথ যদি হয়ে যায় কোনো এমপ্লয়ি, তখন তাকে চাকরিতে সে আর থাকে না। সেইটা ছাড়া যদি অন্য কোনো ওয়েতে তাকে যদি বসিয়ে দেওয়া হয় বা টার্মিনেট করা হয় তাকে বলা হয় cessation of employment. ঠিক আছে, তো any amount received from any person before joining or after cessation of employment is also termed as the profits in lieu of salary. এই যে চারটে পয়েন্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফর ডিটারমিনেশন অফ ইনকাম ট্যাক্স অন ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, অ্যাজ প্রফিট ইন লিউ অফ স্যালারি, তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট আমি গ্র্যাচুইটি কী জিনিস সেটা নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ গ্র্যাচুইটি, নেক্সট ভিডিওতে আমি হোয়াট ইজ গ্র্যাচুইটি সেইটা নিয়ে আলোচনা করব। ওকে, তোমরা ভালো থাকো, শুভরাত্রি, নমস্কার।